মাহবুবের নিতু লেখিকা ত্রিধানিকা পর্ব ১৬। মাহবুব হতবিহ্বল দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। কিছু বলবেন? নিতু জবাবের জন্য কিছুক্ষণ অপেক্ষা করল। মাহবুবের মুখের কথা সরল না। শুধু শুধু পিছু ডেকেছেন কেন? নিতু দৃষ্টি ঘুরিয়ে আবার সামনে হাঁটতে লাগলো। আচ্ছা, এমন তো নয় নিতু মাহবুবকে চিনতে পারেনি? কি কঠিন কথাগুলো কি মধুর স্বরে বলছে নিতু। কোনো অনুভূতির ছাপ নেই চেহারায়। না মিষ্টি, না তেতো, না টক, না নোনতা, সব কিছু যেন স্বাদহীন পুরনো ব্যাপার। মাহবুব পাথর শরীরটা কোনো রকমে টেনে নিয়ে এগিয়ে গেল নিতুর কাছাকাছি। ভেতরটা চাপা দিয়ে আগুনটা গলা অবধি আটকে রেখে মাথার ভেতরের ঝড়টাকে সামলে টান টান স্বরে বলল, ভালো আছিস নিতু? চিনতে পারিসনি আমাকে? নিতু হাঁটতে হাঁটতে সহজ স্বাভাবিক কণ্ঠে বলল, জি ভালো আছি। আপনার এই হাবলু মার্কা চেহারা চিনতে না পারার কি আছে? এতদিন দেশে ছিলাম না বলে কি হয়েছে? আমি কিন্তু আমাদের বাসার বাথরুমের কমোডের চেহারাও ভুলিনি। মাহবুব থমকে দাঁড়িয়ে পড়ল। হাতটা নিতুর দিকে বাড়াতে গিয়ে গুটিয়ে নিল। গলার টাইটা এদিক ওদিক টেনে একটু লুজ করল। ঠোঁট কামড়ে নিজের কান্না আটকাচ্ছে সে। হাত পা শরীর এত ঠান্ডা কেন হয়ে গেছে? উফ! নিতু আবার কানে হেডফোন গুঁজল। খটখট করে হিলের আওয়াজ মেঝেতে বাজিয়ে ধীরভাবে এগিয়ে যেতে থাকলো এক্সিট ডোরের দিকে। মাহবুব একবার বলতে চাইল, মারবো এক চর, এতদিন বিদেশ করে এসে এখন বুকে ছুরি মারা কথা বলা। জিভ টেনে যে এখনো ছিঁড়ে ফেলছি না, সেটাই কি যথেষ্ট নয়? কমোডের চেহারা ভুলিসনি। ভুলবি কি করে? তোর তো ওই মুতু আর কমোডি মাথায় ঘোরে সারাক্ষণ। আরেকবার ভাবলো, এত কঠিন কথা এই নিতুকে বলা যায় না। এই নিতুকে শুধু শক্ত করে জড়িয়ে ধরতে পারে সে। মাহবুব পকেট থেকে রুমাল বের করলো। উফ, কপাল তার ঘামছে কেন? সে দ্রুত এগিয়ে গিয়ে নিতুর পাশাপাশি হলো। ট্রলিটা টানবার জন্য হাত বাড়াতেই নিতু নিরুত্তাপ কণ্ঠে বলল, ধন্যবাদ মাহবুব ভাই, সাহায্য করতে হবে না, এবং প্লিজ আপনি আমার পাশাপাশি হাঁটবেন না। আমাকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কিছু নেই। আমি অন্য দেশে আসিনি, নিজের দেশে এসেছি। মাহবুব থমকে দাঁড়ালো। কেন সে বেহায়ের মতো এসব করবে? এই যে এতটা দিন নিতু তাকে ছেড়ে থাকলো, এর বদলে শাস্তি না দিয়ে কেন সে লুটিয়ে পড়বে নিতুর কাছে? নিতু আসবে শুনে মাহবুব যে গত 7 দিন ধরে এক ফোঁটাও ঘুমোয়নি, এর ফলাফল কি এই? মাহবুবের এতদিনের বুক ফাটা কান্না, অসহ্য অপেক্ষা, অসম্ভব সব বদলে যাওয়া, এই সব কিছু কি এতই মূল্যহীন? নিতুর বিরহে সে প্রতি মুহূর্তে মরেছে। নিতুর বিচ্ছেদে সে একদিনও ভালো করে খেতে পারেনি। রোগে শোকে জর্জরিত হয়েছে বারবার। কত রাত সে অসহ্য বুক ব্যথা নিয়ে না খেয়ে বিছানায় শুয়ে ছটফট করতে করতে সকাল করেছে। বারবার জ্বর, কান ব্যথা, গলা ব্যথায় কাতর হয়েছে। তার বদলে কি এই ব্যবহার তার প্রাপ্য ছিল? এতদিনের শাস্তি দিয়েও কি নিতু সন্তুষ্ট নয়? আর কি চাই নিতুর? মাহবুবের প্রাণটা খুলে হাতে নিয়ে হাওয়ায় উড়িয়ে দেবে? তো দিক না দিক, এভাবে প্রাণ নিয়ে সর্বক্ষণ টানাটানি করার চাইতে একবার বুক খাবলে মাহবুবের প্রাণটা বের করে নিক। টপ টপ করে সর্বক্ষণ রক্ত না ঝরিয়ে একেবারে গল গল করে বইয়ে দিক সব রক্ত। তারপর সেই রক্ত পা দিয়ে মারিয়ে আরাম করে হেঁটে যাক। আর সহ্য করা যায় না, আর তো পারে না মাহবুব। এক্সিটের একদম পয়েন্টে গিয়ে নিতু সম্পূর্ণ ঘুরে তাকালো। হাত ইশারায় ডাকলো, মাহবুব ভাই একটু শুনে যান তো। মাহবুব প্রাণ ফিরে পেল। ইয়েস, এই তো নিতু তাকে ডেকেছে। এক্ষুনি হয়তো বলবে, কি মাহবুব ভাই আপনাকে কেমন ভরকে দিয়েছি? আপনি না ঢংও বুঝেন না। মাহবুব মুখগাম্ভীর্যের ছাপ আনবার চেষ্টা করলো। কি ব্যাপার, ডাকছিস কেন? দরকারেই তো ডাকছি, অপ্রয়োজনীয় কথা বলার সময় আমার নেই। তাড়াতাড়ি বল, আমারও কাজ আছে। এটা কি শার্ট পরেছেন বলুন তো মাহবুব ভাই? আপনাকে একেবারে বুড়ো একটা লাল ইঁদুরের মতো দেখাচ্ছে। আমাদের বাসার সাদা বিড়ালটা এখন আপনাকে দেখলেই খেয়ে ফেলতো। ছি, আমি তো আপনার পেছনে একটা চিকন লম্বা লেজও দেখতে পাচ্ছি। দেখি একটু করুন তো, ইঁদুরের মতো দাঁতগুলো বের করুন, আপনার একটা ছবি তুলে নিই। মাহবুবকে আরও হতভম্ব করে দিয়ে নিতু তার মোবাইল ফোনে মাহবুবের দুটো ছবিও তুলল। মাহবুব স্তম্ভিত ভঙ্গিতে দাঁড়িয়েই রইল স্থির। এক্সিট পেরিয়েই নিতু 2 হাত বাড়িয়ে বিশাল চিৎকার দিয়ে ডেকে উঠল, বড় চাচা কেমন আছেন? ও মাই গড মা, তুমি এত মোটা কি করে হয়ে গেলে?
ওয়েট, নিশ্চয়ই 60 ক্রস করে গেছে। মাহবুব চট করে মুখ লুকিয়ে ওদের থেকে সরে এলো দূরে। দূরে দাঁড়িয়ে দেখলো সবটা। নিতু আনন্দে উদ্বেল হয়ে ভাসছে, মা বাবার গলা জড়িয়ে ধরে সুখীভাবে কাঁদছে। আনন্দময় কান্না, কি আশ্চর্য রকম সুখী সে, যেন এই পৃথিবীতে, এই পরিবারটির বাইরে সে আর কিছুই দেখছে না, কিছুই না। এই গোলাপি শাড়ির অপসরীর মতো মেয়েটি কি সেই নিতু যার জন্য প্রতিটা চোখের পলকে বিরহ হজম করেছে সে দাঁতে দাঁত চেপে? মাহবুবের ইচ্ছে করলো সে ছুটে গিয়ে পা ধরে ফেলে নিতুর, মিনতি করে বলে, নিতু একটু তাকা আমার দিকে, দেখ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছি আমি, দেখ এই বুকের ভেতরটা কি দগদগে ঘা হয়ে আছে আমার, তোর জন্য। কি হয়েছিল তোর? কেন হঠাৎ করে সবটা তুই বদলে দিয়েছিলি? কেন তুই নিজে বদলে গেলি? এইসব মামলা ফামলা আমি জেদে করেছি। বদলে যা আর শক্ত হ, যাই করিস তুই মনে রাখিস নিতু, তোকে আমি ছাড়বো না, তোকে ছেড়ে মরবও না। মাহবুব এক্সিট ডোর থেকে সরে এসে দাঁড়ালো, কাছে হেলান দিয়ে মাথা ফেলে দিল। দু চোখ বেয়ে বন্যা নামছে তার। উফ, বুকটা এত কেন ব্যথা করছে? মাহবুব বা হাতের তালু দিয়ে বুকটা ডলে নিল খানিকটা। এক্ষুনি বুক ব্যথায় মরে যাবে না তো সে? সোবহান সাহেব আবার ফোন করেছেন। এবার তার পক্ষে স্বাভাবিক হ্যালো বলাও সম্ভব নয়। কণ্ঠে কান্নার জোরাল জোয়ার বইছে। এই স্বরটা সে কাউকে শোনাতে চায় না, কাউকে না। মাহবুব ফোনটা সাইলেন্ট করে রেখে দিল। এই মুহূর্তে এই পৃথিবীর কারো সঙ্গে তার পক্ষে কথা বলা সম্ভব নয়। বাড়ি ফেরা দরকার। মাহবুব অবসরীটা টানতে টানতে কোনো রকমে বাহিরে এসে ট্যাক্সি নিল। ট্যাক্সি ড্রাইভার বারবার জিজ্ঞেস করতে লাগলো, স্যার আপনি কাঁদছেন কেন স্যার? মাহবুব একটা কথাও বলল না, কান্না তার সব কথাকে আটকে দিয়েছে আজ। বাড়ি এসে নিতু বেশ লম্বা সময় নিয়ে গোসল করলো। নিজের ঘর, বিছানার চাদর সবকিছু যেন দম বন্ধ করে অপেক্ষা করছিল নিতুর জন্য। গোসলের পর নিতু ইচ্ছে মতো কিছুক্ষণ বিছানায় লাফালো, টেবিলে বসলো, মিউজিক সিস্টেমটাকে আদর করলো, জানালার পর্দার প্যাচ খেয়ে ঘুরলো কয়েকবার। নিজের পুরনো গল্পের বইয়ের গন্ধ শুকলো। পুরনো জামাগুলোকে বুকে জড়িয়ে থাকলো কিছুক্ষণ। ডিভানে শুয়ে বসে গুনগুনো করলো, ইস রে, পুরনো সব ভালোবাসায় ফিরে আসার মজাই আলাদা। ফ্রেশ হয়ে নিচে নামতেই আফরোজা চিৎকার করে উঠলেন, মাথায় হাত দিয়ে চোখ বড় বড় করে বললেন, ও মাই গড, এটা আমি কাকে দেখছি? একটু আগে শাড়ি পরা স্মার্ট আর ড্যাম কেয়ার মেয়েটা তো স্কার্ট পরে একদম খুকি হয়ে গেছে। নিতু হাসলো, নিজের ভেজা চুলটা আরাম করে ডায়ারে শুকাচ্ছে সে। চাচি এই খুকি কিন্তু কাল থেকে অফিসে বসতে ফাইনালি, একদম পাকা এবং পোক্তভাবে। রুবা ধমকে উঠল, ফিজিক্স পড়েছিস কি লোকের বিয়ে বাড়ি গোছাবার জন্য? বিয়ে বাড়ি গোছানো নয় আপা, ওটাকে বলে ইভেন্ট ম্যানেজমেন্ট। প্রফেশনকে যে সবসময় পড়াশোনার সঙ্গে রিলেট করতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই, তাই না? ও, আর কেউ পার্টসের ব্যবসা করলেই সেটা নাট বল্টুর হয়ে গেল। নিতু চমকে উঠেও স্বাভাবিক থাকলো। মাহবুব ভাই রুবা আপাকেও বলেছে কথাটা। কেন বলেছে? এত মুখ পাতলা শয়তানটা। নাট বল্টুর ব্যবসার ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পূর্ণ আলাদা ব্যাপার আপা। আলাদা কেন? বল আলাদা কেন, পরিষ্কার করে বল। কিন্তু প্রসঙ্গ বদলাতে মিষ্টি করে হাসলো, আপা তোমার ডেট কবে? আমি কবে খালামণি হচ্ছি বলো তো? আফরোজা কথা বললেন, এই তো আর বোধহয় 4-5 সপ্তাহ বাকি। 4-5 সপ্তাহ? আমার ডেজিগনেশন তাহলে বদলে যাচ্ছে। আপা তোমার কটা বাচ্চা হবে? এত মোটা পেট। রুবা মুখ ভ্যাংচালো। সালমা নিতুকে আদর জড়িয়ে ধরলেন, চুমু খেলেন মেয়ের কপালে, নাক চেপে চুলটা শুকলেন সময় নিয়ে। কতদিন পর তোর গন্ধ পেলাম বলতো নিতু, তোর বালিশ বুকে নিয়ে কত যে দীর্ঘশ্বাস ফেললাম। তুই তো পাষণ্ডের মতো পেরেছিস থাকতে। নিতু আদুরে দৃষ্টিতে তাকালো, বড় চাচিদের সঙ্গে ওখানে এলে না কেন? মাহবুব তো আমার ভিসার জন্য খুব চেষ্টা করলো, পাওয়া গেল না। তখন দেখি একটু পাশে দাঁড়াতো, আমার মনে হচ্ছে আমার থেকেও লম্বা হয়ে গেছিস। নিতু বিষণ্ণ কণ্ঠে বলল, আর কখনোই কোথাও যাব না মা, এতটা দিন আমি একটুও ভালো থাকিনি। ইরফান সাহেব এগিয়ে এলেন, নিতুর হাত থেকে ডায়েটটা রেখে নিতুকে ধরে এনে বসালেন খাবার টেবিলে। পাতে ভাত বেড়ে দিতে দিতে বললেন, কিন্তু আমরা তো ভাবলাম তুমি অনেক দিন পর ফিরছো, তাই আমরা তোমাকে নিয়ে লম্বা একটা ট্রিপে যাব মা। তুমি যাওয়ার পর তো দল ভেদে ঘোরাই হয়নি আর। কোথাও যাওয়ার কথা বললেই তোমার বড় চাচা ধমকেছেন আমাকে।
বলেছেন নিতু আসুক তারপর সব হবে। সোভান সাহেব গম্ভীর স্বরে বললেন, ঘোরাঘুরি পরে হবে, নিতু সবে এলো, কয়েকদিন জিরোক। বাড়িতেই সবাইকে ডেকে আগে একটা গেট টুগেদার করি। কতদিন এই বাড়িতে আনন্দ উৎসব খাওয়া দাওয়া হয় না। নিতুকে দেখবার জন্য পলু মুকুলরা কত উন্মুখ হয়ে আছে। নিতু চিৎকার করে বলল, কালই সবাইকে ডাকুন বড় চাচা। বিদেশে কি যে মন কেমন করতো সবার জন্য। আমি তো কত রাত জেগে জেগে শুধু বাড়ির ভিডিওগুলো দেখেছি। ইস, লিয়ার বিয়ের ছবি দেখে তো এত কেঁদেছিলাম যে আমার রুমমেট মেয়েটা ভেবেছিল বাংলাদেশে আমাদের বাড়ির কেউ মারা গেছে, সেও কেঁদেছিল। রুবা আপা আবার কথা বলল, কেউ মরে গেলে তুই কাঁদবি নাকি? তোর চোখে পানি আসে নাকি রে নিতু? নিতু রুবা আপার দিকে সরাসরি তাকালো। তুমি খুব কাট কথা বলছো আমাকে, কেন? বাড়ি এসেছি বলে খুশি হওনি? রুবা শীতল স্বরে বলল, তুই কি আজকাল ভাবিস কারো খুশির কথা? নিতু আর কথা বাড়ল না। রুবা আপা এখানে সম্পূর্ণ অন্য অর্থে কথা বলছেন। নিতু সেই অর্থ বুঝতে চায় না, একেবারেই বুঝতে চায় না। খাবার টেবিলে সবাই শুধু গেট টুগেদারের আলোচনাই করে গেল। কিভাবে আয়োজন হবে, কাকে কাকে ডাকা হবে, কি খাবার দাবার হবে, গান বাজনাও থাকতে হবে, এইসব। সোভান সাহেব এক ফাঁকে আফরোজাকে ইশারা করলেন কিছু একটা। আফরোজা চাপা ধমকে সেটা থামিয়ে দিলেন। উফ, মেয়েটার খাওয়াটা সারুক। কত লম্বা জার্নি শেষে এলো, বলার জন্য তো সময় চলে যাচ্ছে না। ইরফান সাহেব উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, কি দারুণ শাড়ি পরা শিখে গেছো তুমি। আমি তো ভাবলাম ওখানে গিয়ে আমার নিতুমা শার্ট প্যান্ট পরে বিদেশি ম্যাম হয়ে গেছে পুরো দম্পর। এয়ারপোর্টে তো আমি চিনতেই পারিনি তোমাকে, স্পিচলেস পুরো আমি। তোমার মা তো টোকা মারতে মারতে আমার মাথায় ফাটিয়ে দেওয়ার অবস্থা। নিতু মনে মনে বলল, ওখানে আমি বিদেশি ম্যাম হতে যাইনি বাবা। অনেক দিন আগে আমি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিলাম। সেই টুকরোগুলো জুড়ে নিজেকে শক্ত করে বানাতে গিয়েছিলাম। বানানো শেষ হলো, তারপর ফিরে এলাম। বাঙালি আর বাঙালিয়ানা ভুলে যাওয়া তো আমার পক্ষে সম্ভবই নয়। আসলে বাবা, বিদেশে গিয়ে একটা মজার ব্যাপার টের পেয়েছি আমি। এত শক্ত একটা টান পড়ে থাকে মনের ভেতরে দেশের জন্য। একই সাবান শ্যাম্পু মাখছি ওখানে, অথচ গায়ে কোনো দেশি গন্ধই পাচ্ছি না। ভাবা যায়? অথচ এখানে এসে গোসল করলাম, মনে হচ্ছে এই আমার দেশের ঘ্রাণ, যে ঘ্রাণে বড় হয়েছি আমি। বোধপুষ্ট হয়েছে আমার। বড় চাচারা চলে আসার পর তো মন আরও ভেঙে গেল। ওখানে এক বাঙালি পরিবারকে পেয়ে কি হাউমাউ করে কেঁদেছিলাম আমি। ওনারা শেষে আমাকে তাদের সঙ্গে বাসায় নিয়ে গেলেন, আমাকে একবেলা খাওয়ালেন, বললেন যখন খুশি তখন যাতে চলে যায়। এরপর তো মাঝে মধ্যে তো ওনারা বাঙালি খাবার রান্না করে আমার কলেজ প্রিমিসেসে চলে আসতেন। ঘাসে বসে দারুণ জমিয়ে খাওয়া দাওয়া হতো আমাদের। আফরোজা মনে মনে বললেন, মা গো, তুমি যে আমার সোনার টুকরো মেয়ে, তোমাকে তো কেউ ভালো না বেসে পারবেই না। তুমি জানো না মা, যার ব্যথায় তুমি চলে গেলে সে তোমার জন্য কি পরিমাণ হেনস্থা হয়ে আছে। তোমাকে মনের কথা বলবে বলে তোমার কাছে ছুটে গেল, আর বদলে শতকোটি ব্যথায় জর্জরিত একটা ভাঙা হৃদয় নিয়ে ছুটে এলো। ছেলেটাকে আর কত ভোগাবে মা। খাবার শেষে নিতু ড্রয়িং রুমের সোফায় শুয়ে পড়ল। আফরোজা নিতুর মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, তুমি খুব সুন্দর হয়ে গেছো নিতু। হেমা মালিনী কিন্তু এখন তোমায় দেখলে হিংসে করতেন। নিতু করে দাঁত দেখালো। এই যে বাঁকা দাঁতটা, এটার জন্য তো হেমা মালিনী রিস্ক করে এখন একটু এগিয়ে আছে। আফরোজা শব্দ করে হাসলেন। নিতুর কপালটা আলতো করে টিপে দিতে থাকলেন। একটা কথা বলবো নিতু? নিতু ঘুম ঘুম চোখে বলল, মাহবুব ভাই বিষয়ে কোনো কথা হলে প্লিজ বলবেন না চাচি, অন্য বিষয়ে হলে বলুন।